নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি অয়ন, নিউজ 18 বাংলার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল পেজে ডিজিটালে জনতার দরবারে আপনাদের জানাই স্বাগত। প্রতিদিন সোম থেকে শুক্র ডিজিটালে জনতার দরবারে। হ্যাঁ, এই শুক্রবার স্বাস্থ্য নিয়ে করার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য নিয়ে করছি না, কারণ বাংলাদেশের স্বাস্থ্য কিরকম, বাংলাদেশে সংখ্যালঘুদের স্বাস্থ্য কিরকম, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি কিরকম, সেটা তো আপনাদেরকে জানাতেই হবে, সেই নিয়ে আলোচনা করতেই হবে। কারণ নতুন সরকার গঠন হয়েছে, তদারকি সরকার কি শান্তি ফেরাতে পারবে, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে? হাড় হিম করা কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ডিজিটালে জনতার দরবারে। যেমন আজকে গতকাল মোহাম্মদ ইউনূস, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি প্যারিস থেকে ফিরে তিনি শপথ নিলেন তদারকি সরকারের প্রধান হিসেবে। তার সঙ্গে 16 জন তিনি সহ একটা মন্ত্রিমণ্ডল গঠন হলো। তাতে দেখা যাচ্ছে 27টা দফতর ইউনূসই রেখেছেন নিজের হাতে। ভালো কথা, কিন্তু ইউনূস বা ছাত্র নেতারা যারা ওই মন্ত্রী গোষ্ঠীর মধ্যে বা তদারকি সরকার গোষ্ঠীর মধ্যে আছে, তারা কি পারবেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে? সংখ্যালঘুরা তো আতঙ্কে পুরো। এক্ষুনি এইখানে বিভিন্ন ভারত বিরোধী কমেন্টস আসবে, যেগুলো গতকাল এসেছে, এবং তাতে দেখা যাবে যে আমরা মিথ্যে কথা বলছি, এই ধরনের কমেন্টসও আসবে। যাই হোক, আমরা যে মিথ্যে বলছি না তার উদাহরণ কিছুক্ষণ পরে তুলে ধরবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, রয়েছেন নিউজ 18 বাংলার অ্যাঙ্কার প্রিয়াঙ্কা শিকদার। তার সঙ্গে প্রথমে পরিচয় করিয়ে দিলাম, কেন কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন। বিনোদ ঘোষাল সাহিত্যিক, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম পরশুদিন, আজকেও তিনি আমার সঙ্গে আছেন, তারও অভিজ্ঞতা শেয়ার করবেন। এবং বিশ্বজিৎ দাস, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, তিনিও আছেন আমার সঙ্গে। প্রথমে দেখাবো শপথ নেওয়া হলো, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন, এখনো পর্যন্ত ইন্ডিয়াতে আছেন। তারপরে তিনি কোথায় যাবেন এখনো কেউ জানে না। এবার শপথ নিলেন মোহাম্মদ ইউনূস, তাকে শপথ বাক্য পাঠ করানো হলো। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। এবার দেখাবো শপথের পরে মোহাম্মদ ইউনূস কি বললেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরলেন। কালকেই
আমরা এই অনুষ্ঠান থেকেই প্রতিবাদ জানিয়েছিলাম ভারত বিরোধী কমেন্টস এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারে। আর প্রশ্ন তুলেছিলাম যে মোহাম্মদ ইউনূস কতটা চেনেন বাংলাদেশকে, বাংলাদেশের মাটিকে, তিনি কিভাবে সামলাবেন। কি বললেন মোহাম্মদ ইউনূস, দেখুন। হচ্ছে মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা। এগুলো ষড়যন্ত্রের বিষয়ের অংশ। এবার একটু হাড়হিম করা অভিজ্ঞতা দুজনের কাছ থেকে একটু শেয়ার করে নেব। প্রিয়াঙ্কা, তোমার কে থাকেন এবং কি অবস্থা তাদের, কি কোনো অত্যাচার হয়েছে তাদের উপরে? প্রথমে বলি যে যে পরিস্থিতি এখনো পর্যন্ত বাংলাদেশে ওপার বাংলায় তা নিয়ে ভীষণ চিন্তিত, শুধু নয় আতঙ্কিত। এখনো আতঙ্কের দিন কাটছে, শুধুমাত্র ওপার বাংলার মানুষের নয়, পাশাপাশি এপার বাংলায় আমাদের যারা রিলেটিভসরা রয়েছেন, আত্মীয়রা, আমার পিসে মশাই থাকেন, পিসিরা থাকেন, আমার মামার বাড়ি সেখানেও বাংলাদেশ। আমি প্রথমে যশোর দিয়ে শুরু করি, কারণ যশোর জেলায় সেখানে আমার পিসে মশাই পিসিদের বাড়ি। সেটা হচ্ছে মনিরামপুর উপজেলা ঘোষপাড়ায় বাড়ি, এবং সেখানে গত পরশু থেকে লাগাতার অশান্তি, ভাঙচুর করা হচ্ছে, বাড়ির ভেতর ঢুকে লুট করছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে টেনে বের করে দেওয়া হচ্ছে। মানে যারা বাড়িতে উপস্থিত নয় তাদেরকে বলছে বেরিয়ে যেতে, কাউকে কাউকে বলা হচ্ছে আপনারা বেরিয়ে যান, আবার কাউকে কোনো কিছু বলার জায়গাই নেই, সেই জায়গা থেকে দেখা হচ্ছে টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে। এইভাবে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। শুধু তাই নয়, কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না, যদিও আজকে সকাল থেকে কোনোভাবে যোগাযোগ করতে পেরেছি, লাস্ট কয়েকদিন কোনো যোগাযোগ করতে পারিনি। এর পাশাপাশি যদি আমি বলি, আমার মামার বাড়ি চট্টগ্রামেও রয়েছে এবং ঢাকাতেও রয়েছে। সেখানেও আমরা দেখলাম ঠাকুরগাঁও, সেখানেও মন্দির, বেশ কয়েকটি মন্দির, যেমন শিব মন্দির রয়েছে ঠাকুরগাঁওয়ে, সেখানে শিব মন্দির, এবং সেটা আমার অত্যন্ত আরো এক নিকট আত্মীয়ের, সেই শিব মন্দিরেও কিন্তু ভাঙচুর করা হয়। প্রথমে ছবি তুলে নিয়ে যায় জামাত শিবিরের বেশ কয়েকজন, এবং পরবর্তী সময় সেই ছবি তুলে নিয়ে গিয়ে আরো জড়ো হতে থাকে এই দুর্বৃত্তরা, এবং রাতের অন্ধকারে সেই মন্দিরে ভাঙচুর করা হয়, লুটপাট চালানো হয়। এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। এবং আমার আত্মীয়রা কি পরিস্থিতি রয়েছে, কারণ আমরা এখনো পর্যন্ত সঠিক খবর পাচ্ছি না এখনো পর্যন্ত। মানে আমরা এখানে থেকে তোমার কথা শুনে যে আতঙ্কটার আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যারা ওখানে আছেন তারাই সব থেকে বেশি বুঝতে পারছেন, ফিল করতে পারছেন যে কোথায় আছি আমরা, কিসে আছি, কোথায় আছি, কিসের মধ্যে আছি। ঘুম হচ্ছে না, রাত্রিবেলা খেতে পাচ্ছেন না, বহু এরকম অভিযোগ এসেছে। আমি বিনোদের কাছে আরেকবার যাব। বিনোদ, পরশুদিন বিনোদের শ্বশুরবাড়ির অভিজ্ঞতা শেয়ার করছিলেন। এখন কি অবস্থা, কি শুনতে পাচ্ছ? যারা বলছেন যে সবকিছু খুব ওখানে স্বাভাবিক সুস্থ হয়ে গেছে, কারণ তাদের জানাই, আমার কাছে প্রমাণ রয়েছে। আমার কাল ভোর 4টের সময় আমাকে মেসেঞ্জারে কল করেছিল। কোনো জায়গা যদি খুব সুস্থ স্বাভাবিক থাকে, কেউ কাউকে কি ভোর 4টের সময় ফোন করতে পারে? অর্থাৎ বোঝা যাচ্ছে সম্পূর্ণ বিনিদ্র রজনী যাপন করছে এবং প্রতিটা মুহূর্তে আতঙ্কিত। এবং তারপরেও কালকেও একটা জায়গা থেকে একটা বাড়িতে ওদের প্রতিবেশী তারা যে লাইভ করেছে, যে ভাঙছে আমাদের ভেঙে ফেলছে সবকিছু, সেই লাইভ করছে, তার ভিডিও মেসেজ আমার কাছে পাঠিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে তারা আতঙ্কিত, প্রত্যেকটা মুহূর্তে তারা অনিশ্চিত একটা সময় কাটাচ্ছে। এবং এখন তো এপারে আসবারও উপায় নেই, সব থেকে বড় কথা, কারণ অত দ্রুত এমনি বাংলাদেশের মানুষদের ভিসা পেতে একটু সময় বেশি লাগে আমাদের এখানকার তুলনায়। ফলে আর এখন যে পরিস্থিতি রয়েছে, ওরা এখানে ফিরেও আসতে পারবে না। এবার ভাবছে যে আমরা ভারতবর্ষে পুরোপুরি এবার চলে আসবো, কিন্তু এই বয়সে এসে অয়নদা তুমি বলো, একটা পরিবার, এবং আমার শুধু শ্বশুররা সকলে, ভাইরারা সকলে ওখানেই থাকে, তারা এখানে এসে কি করে তারা নতুন জীবন যাপন করবে এই বয়সে এসে? তাদের পক্ষে সম্ভব? কিন্তু এটা ঘটনা যে মানে ওরা আর জানে না এরপরে ওদের কি হবে, এরপরে মানে কতটা খারাপ সময় তাদের জন্য অপেক্ষা করছে, ওরা সম্পূর্ণ অনিশ্চিত। এবং এই যে বারবার বলা হচ্ছে যে কিছুই ঘটছে না, সবকিছু নিরাপদ রয়েছে, এটা সম্পূর্ণ মাথায় হাত বোলানো কথা। ঢাকা শহরে হয়তোবা আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কিছুটা সুস্থ স্বাভাবিক পরিবেশ হয়েছে, কিন্তু গ্রামগঞ্জে, এই যে আমার শ্বশুরবাড়ি বরিশালের একটি গ্রামে, আমি না গ্রামটার নাম নিরাপত্তার খাতিরে উল্লেখ করছি না বা শালার নামও বলছি না, কিন্তু সেসব গ্রামগঞ্জে ভয়ঙ্কর চলছে লুটতরাজ এবং কি দুর্বৃত্তায়ন ওখানে যে শুরু হয়েছে তা কহতব্য নয়। আমরা
যারা নিয়মিত যোগাযোগ রাখছি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে, তারা একমাত্র জানি যে কি পরিস্থিতি চলছে। এখনো পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নেই, কিচ্ছু নিয়ন্ত্রণ নেই। একেবারে আমি একটু মানে বলি, সেটা হ্যাঁ হ্যাঁ কুমিল্লা জেলাতেই গতকাল রাত্রিবেলাতে একটা বাইকের সেন্টার, সেটা হচ্ছে একটা শোরুম বলা যেতে পারে, সেই শোরুমটা দাউ দাউ করে জ্বলছে। শুধু নয়, তার আশেপাশে যতগুলো দোকান ছিল ওই রাতের অন্ধকারে এসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এতে প্রাণও যায়। এমনও খবর সামনে এসেছে এতে প্রাণও যায়। সেখানে দুজন নিরাপত্তা রক্ষী ছিল এবং সেই দুজন নিরাপত্তা রক্ষী যারা পাহারা দিচ্ছিল তারা ওই গ্রামেরই বাসিন্দা, তারাই সেখানে প্রতিরোধ গড়ে তুলতে যায় এবং তাদের প্রাণ দিতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। প্রশ্নটা এই জায়গাতে, যেখানে গতকাল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেন, মোহাম্মদ ইউনূস তিনি শপথ নেওয়ার সময় বলেন, তুমি শোনালে শুরুতেই, কিন্তু তারপরে শান্তি এখনো ফিরলো না। এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং ইউনূস বলছেন এটা পুরোপুরি ষড়যন্ত্র। আমি বিশ্বজিতের কাছে আসবো, তবে তার আগে বলবো যে বারবার বারবার করে এই যে অভিনেতা অভিনেত্রীরা তারা বলছেন সবার বাংলাদেশ, তাহলে শুধু হিন্দু বলছি না, আমি সংখ্যালঘু বলতে শুধু হিন্দু বোঝায় না। সংখ্যালঘু বলতে বৌদ্ধ, খ্রিস্টান থেকে আরম্ভ করে আরো অনেক সম্প্রদায় তারা পড়েন। তাদের উপরে আক্রমণ কেন নেমে আসবে? ভারত কেন শত্রু হবে? ভারত বরাবর বন্ধু দেশ বাংলাদেশের, হঠাৎ কেন শত্রু হয়ে গেল? পড়ুয়াদের শত্রু, ছাত্রদের শত্রু, নাকি এক ধরনের নেতাদের শত্রু? বিশ্বজিৎ, ষড়যন্ত্র বলতে কি বোঝাচ্ছেন মোহাম্মদ ইউনূস? কিসের ষড়যন্ত্র? দুটো ষড়যন্ত্রের কথা মোহাম্মদ ইউনূস এখানে বলতে চাইছেন আমার যেটা মনে হয়। প্রথম কথা, এই যে আমরা যে অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার দেশ ভাগের সময় তার পরবর্তীকালে আমরা দেখেছি, সেগুলো শিল্প, সাহিত্য, সিনেমায় মেনে নেওয়া যায় বা আমাদের মন খারাপ হয়। কিন্তু আজকে যে বাস্তব পরিস্থিতি, সেটা কিন্তু অত্যন্ত কঠিন। সেটা আজকে আমরা টিভি চ্যানেলে বসে বলছি, কিন্তু প্রত্যেকটা একটা রাত তাদের কাছে 100 রাতের সমান হয়ে উঠেছে। এর দায় জামাতকে নিতে হবে। শুধু জামাতকে নিতে হবে না, একটা জিনিস ভেবে দেখো, সেনাবাহিনীর প্রধান যিনি 3টের সময় ঘোষণা করলেন যে 48 ঘন্টা পরে সরকার গঠন হবে, পুলিশ কোনো গুলি চালাবে না, সেই দিন থেকে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশে হাজার হাজার সংখ্যালঘুদের এবং আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলা হলো, এবং এমন ভাবে মেরে ফেলা হলো যার দায় কে নেবে? সেনাপ্রধানকে দায় নিতে হবে, কারণ তিনি আইন শৃঙ্খলা দেখার কথা। 48 ঘন্টার মধ্যে একই কাণ্ড ঘটালেন মোহাম্মদ ইউনূস। তিনি বললেন এগুলো ষড়যন্ত্র। এটা বলার মাঝখানে তিনি প্রশ্রয় দিলেন যে এই ষড়যন্ত্রে কান না দিয়ে, অর্থাৎ তিনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করলেন না, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করলেন না, তিনি বিষয়টাকে ছোট করে দিলেন, লঘু করে দিলেন ষড়যন্ত্র বলে। সুতরাং যদি সংখ্যালঘুদের বাঁচানো না যায়, তাহলে ভারত তো অবশ্যই ভাববে। ভারত আজকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আন্তর্জাতিক সম্পর্কের জন্য। আমরা এটা ভাবতে পারি যে বৈদেশিক চক্রের পিছনে রয়েছে, তুমি জানো গোয়েন্দা, যে সেন্ট মার্টিন দ্বীপের নজরদারি নিয়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় যে নজরদারি সামরিক ঘাঁটি করতে চেয়েছে আমেরিকা, সেই আমেরিকা কিন্তু বারবার শেখ হাসিনার সরকারের উপরে চাপ দিয়েছে যে সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দিয়ে দাও। বিস্তীর্ণ এলাকা, চীন, বাংলাদেশ এবং ভারতবর্ষ, দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলটা, এবং মায়ানমার যখন তাদের ভিতরে গৃহযুদ্ধ শুরু হলো, তখন তাদের কাছে আরো গুরুত্বপূর্ণ হলো। আমরা গতকাল জানি নেত্র নিউজের যে প্রতিবেদন আমাদের কাছে এসেছে। আমি আসবো বিশ্বজিৎ আসবো এই বিষয়টি নিয়ে আসবো, কারণ প্রিয়াঙ্কাকে ছেড়ে দিতে হবে। প্রিয়াঙ্কা, তোমার আত্মীয়দের সঙ্গে কি কথা বলতে পেরেছো, যোগাযোগ করতে পেরেছো? তারা কি অবস্থায় আছেন এখন? আজকে সকালবেলাতে কথা হয়েছে, কিন্তু সেটা একেবারে অনেকটা দূর সম্পর্কে আত্মীয়, কারণ পিসে মশাই পিসি তাদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। এবং তারা বলছে যে তারা মূলত আমাকে যেটা জানিয়েছে যে সেনা যখন দায়িত্ব নিয়েছে, তারা যখন আমাদের আশ্বস্ত করেছে, আমরা কোনোভাবেই আশ্বস্ত নয়, নীরব দর্শকের ভূমিকা পালন করছে সেখানকার সেনাবাহিনী। এবং শুধু তাই নয়, তারা একথাও বলছে যাদেরকে, যে সমস্ত দুর্বৃত্ত বা ডাকাতদের গ্রেফতার করা হচ্ছে সেটা শুধু চোখের সামনে, আই ওয়াশ, পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে সেই জামাত বাহিনী এসেই আবার লুটপাট চালাচ্ছে, ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিচ্ছে। এহেন পরিস্থিতিতে কোন রকম কোনো আশ্বস্ততে তারা পাচ্ছে না, আতঙ্কে রয়েছে, আশঙ্কিত রয়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা জানি যে আজকে শাহবাগে, সেখানে আজকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে কিন্তু বিশাল বড় মিছিলের আয়োজন করা হয়েছে, তারা সেখানে সবাই একত্রিত হয়েছে। এই হচ্ছে আমার কাছে আপাতত আপডেট। আর কোনো আত্মীয়র সঙ্গে কথা হয়নি। বেশ, ঠিক আছে,
তোমাকে অবশ্যই নিশ্চয়ই অবশ্যই চিন্তিত, সবাই চিন্তিত এপার বাংলার। এবং আমি বলতে চাই প্রিয়াঙ্কা, নিশ্চয়ই তোমাকে ছাড়তে বাধ্য হচ্ছি আমি, তোমার পরবর্তী কাজ রয়েছে। এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা ভারত বিরোধী